সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভ ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই ক্লাসে প্রবেশ করেন। আর কি করেন ফোন দিয়ে কই ওয়াইফাই আছে না? ওয়াইফাই। তুমি সবাই কেমন আছেন? যারা যারা ক্লাসে প্রবেশ করতেছেন সবাই কমেন্ট করেন। আস্তে কথা বলবেন। আমাদের আরআরএফ পুলিশ লাইন্সে সকাল থেকে কারেন্ট নাই, এখনো নাই, কিন্তু আমাদের পড়ালেখা কি বন্ধ থাকবে? না, আমি সেই জন্য এক বাসায় আসছি, বাসায় এসে ক্লাস করাচ্ছি। কারণ হচ্ছে আমাদের পরীক্ষা খুব শীঘ্রই, যে করে হোক কোনো অজুহাতে আমাদের পড়ালেখা থামানো যাবে না। যারা যারা ক্লাসে প্রবেশ করতেছেন সবাই একটু কমেন্ট করেন, হাজিরা দেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করা হবে। চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই যত কিছু আছে সব কিছু আমরা আজকে বোঝার চেষ্টা করব এক ক্লাসে। আমরা এমনভাবে পড়ব যাতে এই চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই এগুলো নিয়ে বিন্দু মাত্র আমাদের আর জটিলতা থাকবে না। আমরা সেইভাবে বোঝার চেষ্টা করব। সবাই কি রেডি? আমরা কি ক্লাস শুরু করব? তাহলে আমরা আজকের ক্লাস শুরু করার আগে গত ক্লাসে যেটা পড়েছিলাম তার একটু রিভিশন দেই, শর্টকাট রিভিশন দেই। আমরা চুরি পড়েছিলাম বলপূর্বক আদায় অথবা বলপূর্বক গ্রহণ অথবা চাঁদাবাজি পড়েছিলাম। চুরি হতে হলে 5টি শর্ত হতে হবে। 378 5টা শর্ত আপনাদের মুখস্থ থাকতে হবে। অপরের দখলভুক্ত সম্পত্তি তার সম্মতি অর্থাৎ তার সম্মতি না নিয়ে অস্থাবর সম্পত্তি অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করলে। এই 5টা পয়েন্ট আপনার মনে রাখতে হবে। আপনি বর্ণের যে শব্দের খেলা খেলতে পারেন, বর্ণর ছন্দ আকারে মনে রাখতে পারেন। অপরের অস্থাবর অসম্মতিতে অসৎ উদ্দেশ্যে 4টা স্বরেয় আছে। আপনি যদি শর্টকাট মনে রাখতে চান, আপনার 4টা শর্টকাট আপনি মনে রাখতে পারেন। 4টা শব্দ স্বরেয়, 4টা স্বরেয়, তাহলে ভালো মনে থাকবে। অপরের অস্থাবর অসম্মতিতে অসৎ উদ্দেশ্যে, এই 4টা সরেয়া। আর একটা হচ্ছে স্থানান্তর, এক স্থান থেকে অন্য স্থানে সরানো।
তাহলে অপরের দখলভুক্ত সম্পত্তি তার অসম্মতিতে অসৎ উদ্দেশ্যে, প্রথমে অপরের দখলভুক্ত সম্পত্তি অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করলে, এই চারটা সরেয়া আর একটা স্থানান্তর, এই 5টা মুখস্থ রাখতে হবে। এটা যদি করা হয় তাহলে চুরি। একটু মাইল পাইনি ঠিক আছে। বইতে অন্যভাবে থাকতে পারে, আমি বলছি ছন্দ আকারে আপনার মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে? 4টা সরেয়, তাহলে কিন্তু আপনি আর ভুলবেন না। 4টা সরেয় মনে করলেই আপনার এসে যাবে একটা একটা, আর একটা স্থানান্তর। চুরি করলেন, চুরি 2 জায়গায় করা যায়, খোলা জায়গায় হতে পারে, আবদ্ধ জায়গায়। খোলা জায়গায় 379, যত খোলা জায়গায় চুরি 379, আর যত ঘর, বিল্ডিং, তাঁবু, জাহাজ, আবদ্ধ জায়গায় যত চুরি আছে। আপনি হাসপাতালের ভিতর থেকে একটা জিনিস চুরি করলেন, তাহলে এটা কি? এটা কিন্তু একটা আবদ্ধ জায়গা, 380। খোলা জায়গায় 379, আবদ্ধ জায়গায় 380। আর স্পেসিফিক কোনো কেরানি বা চাকর যে মালিকের আন্ডারে চাকরি করে, শুধুমাত্র সেই মালিকের যদি সম্পত্তি চুরি করে তাহলে 381। আর একটা লোক চুরি করতে গিয়েছে, চুরি করতে যাওয়ার সময় সাথে করে একটা অস্ত্র গোপনে নিয়ে গেছে, যে চুরির সময় যদি কেউ বাধা দেয় তাহলে ওই অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে পারবে, এই উদ্দেশ্যে যে কোনো একটা কিছু নিয়ে গেছে। এটা যদি প্রমাণ হয়, মানে প্রস্তুতি সহকারে চুরি, তাহলে হবে 382। 383 বলপূর্বক গ্রহণ। কাউকে ক্ষতির ভয় দেখাইয়া আপনি যখনই কোনো কিছু গ্রহণ করবেন সেটা হবে অবশ্যই অস্থাবর সম্পত্তি, তাহলে বলপূর্বক গ্রহণ। 84, 85, 86, 87, 88, 89, 6টা কাপল ধারা, 2টা জোর। আমি পড়াইছিলাম গত ক্লাসে, যারা না দেখছেন দেখে নেবেন। জোর সংখ্যাটা হবে আদায় হয়ে যাবে, অর্থাৎ কাজটা সংগঠিত হয়ে যাবে জোর সংখ্যাটায়। বিজোড় সংখ্যাটায় এই কাজটা সংগঠিত হওয়ার জন্য ভয় দেখাবে। তাহলে আমরা যদি 84 পড়ি, 384 বলপূর্বক আদায়ের শাস্তি, তাহলে 85 বিজোড়ে হবে বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতি দেখানো। আবার 86 জোড় সংখ্যা, এখানে হবে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ, এখানে কাজটা হয়ে যাবে। 87 বিজোড় সংখ্যা, এখানে হবে ওই মৃত্যু বা অর্থাৎ বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো। আবার 88 জোড় সংখ্যা, এখানে হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মামলায় ফাঁসিয়ে দেবে, এই ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ। 89 হবে বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে এই মামলায় ফাঁসাই দেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন। আচ্ছা, আমাদের 89 পর্যন্ত। যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার যেখান থেকে লিখিত প্রশ্ন হওয়াটা খুবই স্বাভাবিক। 2-3টা এমসিকিউ থাকতে পারে, বিভিন্নভাবে পেঁচাইয়া জটিল করে বা সহজ করে। চুরি, ডাকাতি, দস্যুতা, বলপূর্বক গ্রহণ, এই প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে যুক্ত। প্রত্যেকটা জিনিস আমাদের ক্লিয়ার শিখতে হবে। এখন আমরা পড়ব 390 দস্যুতা, যে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন।
এই দস্যুতাটা কিন্তু নিজে নিজে কোনো অপরাধ না, মানে স্বতন্ত্র কোনো অপরাধ না, অন্য একটা অপরাধের একটা রূপ। যেমন আমরা বলছিলাম বেআইনি সমাবেশ থেকে কিন্তু দাঙ্গার তৈরি হয়, দাঙ্গা কিন্তু নিজে নিজে তৈরি হতে পারে না। দাঙ্গা কিভাবে হয়? বেআইনি সমাবেশে যারা অংশগ্রহণ করে তারা যখন মারমুখী হয়ে যায়, অর্থাৎ লাঠিসোঁটা অস্ত্র নিয়ে যখন ধ্বংসাত্মক কাজে যুক্ত হয়, তখন ওই বেআইনি সমাবেশকেই কিন্তু দাঙ্গা বলে। তখন ওইটা আর বেআইনি সমাবেশ থাকে না, ওই বেআইনি সমাবেশটাই দাঙ্গা হয়ে যায়। ঠিক তেমন এই দস্যুতা কিন্তু নিজে নিজে কোনো অপরাধ না, হয় চুরি থেকে দস্যুতা হবে, নইলে বলপূর্বক গ্রহণ থেকে দস্যুতার উৎপত্তি হবে। বইতে লেখা আছে প্রত্যেকটা দস্যুতায় হয় চুরি থাকবে, নইলে বলপূর্বক গ্রহণ থাকবে। এটা আপনি কি বোঝেন? অর্থাৎ প্রত্যেকটা দাঙ্গাতে কি থাকবে? অবশ্যই বেআইনি সমাবেশ থাকবে। বেআইনি সমাবেশ থেকে দাঙ্গা তৈরি হতে হবে, ডাইরেক্ট দাঙ্গা কখনোই হবে না। তাই ডাইরেক্ট দস্যুতা কখনোই হবে না। দস্যুতা হবে কখন? হয় চুরির সময় দস্যুতা হবে, নইলে বলপূর্বক গ্রহণের সময় দস্যুতা হবে। আমাদের কিছু সংখ্যা মনে রাখতে হবে। চুরি কতজনে করতে পারে? চুরিতে কোনো নির্দিষ্ট লোক নাই। একজন হতে পারে, 1 কোটি মানুষেও চুরি করতে পারে। কিন্তু দস্যুতায় লোক সংখ্যা হবে 1 থেকে 4 জন। 1 থেকে 4 জন, 1 থেকে 4 জনের মধ্যে থাকলে সেটা দস্যুতা। আবার এই দস্যুতাই আবার ডাকাতি বলে গণ্য হবে কখন? 5 থেকে তার উপরে যদি লোক থাকে। ডাকাতি হতে হলে সর্বনিম্ন 5 জন লোক লাগবে, কিন্তু দস্যুতা হতে হলে সর্বোচ্চ 4 জন, 1 থেকে 4 জন। তাহলে বেআইনি ঝগড়া অর্থাৎ মারামারি করতে হলে কয়জন লোক লাগবে? সর্বনিম্ন 2 জন। বেআইনি সমাবেশে সর্বনিম্ন কতজন লোক লাগবে? 5 জন। আর দস্যুতায় লোক লাগবে 1 থেকে 4 জন। আর ডাকাতি হইতে হলে সর্বনিম্ন লোক লাগবে 5 জন। আমরা 68 ধারায় ফৌজদারি সমন দিয়েছিলাম। সমন ব্যর্থ হইলে ওয়ারেন্ট দিছিলাম। ওয়ারেন্ট ব্যর্থ হইলে কি দিছিলাম? হুলিয়া। আর হুলিয়া ব্যর্থ হইলে কুরক। এই একটার পর একটা আসতেছে। তাই প্রথমে মনে করেন আপনি চুরির সময় যদি আপনি আঘাত করেন তাহলে হবে দস্যুতা। এই দস্যুতা যদি 1 থেকে 4 জন লোক থাকেন, যদি 1 থেকে 4 জন লোক চুরি করতে গেছেন, চুরি করতে গিয়ে যদি আঘাত করেন তাহলে ওইটা আর চুরি থাকবে না, ওইটা হিসাবে দস্যুতা। আবার যদি লোক সংখ্যা 5 জন বা তার বেশি হন তাহলে ওইটা আবার দস্যুতাও থাকবে না, সেটা হয়ে যাবে ডাকাতি। তাহলে দস্যুতার সংজ্ঞাটা কি হবে? অর্থাৎ 1 থেকে 4 জন ব্যক্তি যখন কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য উক্ত ব্যক্তিকে কোনো গুরুতর জখম করে, মৃত্যু বা গুরুতর জখম করে, অথবা মৃত্যু বা গুরুতর জখমের ভয়ভীতি প্রদর্শন করে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন 1 থেকে 4 জন লোক যখন মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় বা আঘাত দান করে, বা এই আঘাত দানের ভয় দেখাইয়ে কোনো অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নেয়, তখন সেটা দস্যুতা। একটা লিখিত প্রশ্ন আসবে, চুরি কখন দস্যুতায় পরিণত হয়? প্রিন্স হৃদয় এবং শেখ হৃদয় দুজন বন্ধু, তারা মামুন হোসেন নামক এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়েছে।
তারা ঘরে ঢুকলো, চুরি করলো, চুরি করার শেষ, এখন ঘর থেকে বের হবে, এই সময় ঘরের মালিক জেগে উঠল, সে দেখে ফেললো, সে তখন বাধা দিল। তখন এই প্রিন্স হৃদয় তার মাথায় একটা বাড়ি দিয়ে তারপর চলে আসলো। তাহলে এই যে প্রথমে আপনারা চুরিটা করলেন, ভালো কথা, এই লোকটা বাড়ির মালিক জেগে উঠলো, তাই যখনই জেগে উঠলো তত সময় কিন্তু আপনি চুরিই আছে, চুরিতেই থাকবে। যখনই আপনি এই যে চুরি করে আসতেছেন, আপনাকে বাধা দেওয়ার পরে আপনি যখনই তাকে আঘাত করবেন, তখন কিন্তু আর চুরি চুরি থাকবে না। তাহলে চুরি কখন দস্যুতায় পরিণত হয়? চুরি করা কালে, অথবা চোরাই সম্পত্তি বহনকালে, অর্থাৎ আপনি চুরি করে সম্পত্তি নিয়ে যাচ্ছেন, তখন কেউ যদি বাধা দেয়, তখন আপনি যদি তাকে আঘাত করেন বা আঘাত করার চেষ্টা করেন, ভয়ভীতি, জখমের ভয়ভীতি দেখান, তখন সেই চুরিটাই হয়ে যাবে দস্যুতা। চুরিকালে বা অর্থাৎ চুরি করার সময় বা চোরাই সম্পত্তি বহন করার সময় আপনার যদি আপনি ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম বা মৃত্যু ঘটান বা অবৈধভাবে তাকে আঘাতের ভয়ভীতি দেখান, ঠিক তখন সেটা আর চুরি থাকবে না, হয়ে যাবে দস্যুতা। তাহলে চুরি কখন দস্যুতায় পরিণত হয়? চুরিকালে যখন আপনি কাউকে আঘাত করবেন, দস্যুতা হবে। তাহলে লোক সংখ্যা কয়জন? 1 থেকে 4 জন। আর বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হবে? আমরা বলপূর্বক গ্রহণ পড়ছিলাম, একটা প্রশ্ন আসবে, বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়? আমরা 383 থেকে 89 যে বলপূর্বক গ্রহণ পড়েছি, সেখানে বিষয়টা কি? মনে করেন আপনার সন্তানকে একটা লোক তুলে নিয়ে গেছে, গোপনে তুলে নিয়ে আপনাকে ফোন করছে যে তোর ছেলে আমার কাছে, আমার অ্যাকাউন্টে এত লক্ষ টাকা পাঠিয়ে দে, তাহলে তোর ছেলেকে জীবিত ফেরত পাবি। এই যে ফোনে বলল, সে কিন্তু দূরে বসে বলছে, দূরে বসে বলছে। তাহলে বলপূর্বক গ্রহণে কি করে? দূরে বসে বলে। আর এই বলপূর্বক গ্রহণই দস্যুতা হবে কখন জানেন? যখন এই সামনে বসে কোনো কিছু জোর করে নেওয়া হবে। অপরাধী যখন ভিকটিমের সামনে উপস্থিত থাকবে, সামনে উপস্থিত থেকে তাৎক্ষণিক মৃত্যু বা অবৈধ আঘাত বা অবৈধ আটকের চেষ্টা করবে, ঠিক তখনই বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হবে। আপনি মনে করেন এমএসটি রিপা আক্তার, আপনার ছোট ভাইজি, বয়স 3 বছর, আপনি তাকে কোলে নিয়ে আপনি মেলায় ঘুরতেছেন। এমএসটি রিপা আক্তার, আপনার ছোট ভাইজিকে মেলায় ঘুরতেছেন, 3 বছর ছোট বাচ্চা। হঠাৎ একজন মেলা থেকে বাড়ি ফিরতেছেন, হঠাৎ 3 জন লোক এসে আপনার কোল থেকে সেই ভাইজিকে ছিনিয়ে নিয়ে গেল। আপনি গ্রাউন্ডটা কল্পনা করেন, হঠাৎ ছিনিয়ে নিয়ে গেল, নিয়ে এখন উপরে জাগাই ধরলো, এই তোর বাচ্চাকে এখন আমি, তুই যদি আমাকে, তোর কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, যদি তোমার কাছে যা কিছু আছে না দিয়ে দাও, তাহলে তোমার বাচ্চাকে কিন্তু আমি এখান থেকে ছেড়ে দেব, ছেড়ে দিলেই তো মারা যাবে অথবা গুরুতর জখম হবে। তাহলে এই যে লোকটা আপনার কাছ থেকে জোর করে নিতে চাচ্ছে, সে কি আপনার সম্মুখে মানে সামনে উপস্থিত আছে। একটা বাচ্চাকে দূরে কোথাও নিয়ে গিয়ে ফোন করা হয়েছে যে টাকা দাও তাহলে ছেড়ে দেব, তাহলে ওইটা কিন্তু দস্যুত হবে না, ওইটা হবে কি? বলপূর্বক গ্রহণ, দূরে বসে। আর আপনার সামনে বসে যদি এই মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া আপনার কাছ থেকে জোর করে কিছু ছিনিয়ে নেয় বা দিতে বাধ্য করায়,
যে তোর বাচ্চাকে এই আমি ধরে রাখছি, তুই যা কিছু আছে সব কিছু দিয়ে দে, নইলে বাচ্চাকে ছেড়ে দেবো কিন্তু এখান থেকে, উপর থেকে। আপনার সামনে বসে যদি এই অপরাধী এই কাজটা করে, তখন সেটা হয়ে যাবে এই বলপূর্বক গ্রহণ, তখন দস্যুতা হয়ে যাবে। এই দুইটা আজকে এমনভাবে মুখস্থ করেন, চোখ বন্ধ করে, যে চুরি কখন দস্যুতায় পরিণত হয়। চুরি করার সময় বা চোরাই সম্পত্তি বহন করার সময় চোর যদি কাউকে আঘাত করে বা আঘাতের ভয় দেখায়, তখন সেই চুরি দস্যুতায় পরিণত হবে। আবার বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়? বলপূর্বক গ্রহণ করার সময় এই অপরাধী ব্যক্তি যদি ভিকটিমের সামনে উপস্থিত থাকে, সামনে উপস্থিত থেকে যদি মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখায় বা ভয় দেখানোর চেষ্টা করে কোনো বস্তু অর্থাৎ অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নেয়, তখন সেটা বলপূর্বক গ্রহণ থাকবে না, সেটা হয়ে যাবে দস্যুতা। তো একটা হচ্ছে চুরি করার কালে আঘাত করলে চুরি দস্যুতায় পরিণত হবে, আর বলপূর্বক গ্রহণকালে যদি অপরাধী সামনে উপস্থিত থেকে এইটা গ্রহণ করে, তাহলে সেটা দস্যুতায় পরিণত হবে। সদস্য সংখ্যা হতে হবে সর্বোচ্চ 1 থেকে 4 জন। এই দুইটা প্রশ্ন আপনারা বুঝতে পারছেন? এই প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষা আগে পড়ব, এটা লিখিত প্রশ্ন, খুব সুন্দর। তা বুঝতে পারছেন একটু ওকে লেখেন। চুরি কখন দস্যুতায় পরিণত হয়, বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়। চুরিকালে আঘাত করলে, আরেকটা হচ্ছে বলপূর্বক গ্রহণকালে সামনে উপস্থিত থেকে এটা করলে। আমাদের সুব্রত কুমার দাদা লিখছে ওকে, থ্যাংক ইউ দাদা। তাহলে এখন আমরা চুরি পাইলাম, বলপূর্বক গ্রহণ পাইলাম, দস্যুতাও পাইলাম। যেটা চুরি ওইটাই দস্যুতা, অর্থাৎ চুরির সময় আঘাত করা লাগবে। তবে দস্যুতায় সদস্য সংখ্যা 1 থেকে 4 জন। এই দস্যুতাকেই আবার ডাকাতি বলা হবে। 12 জন, এই দস্যুতাটাই আবার ডাকাতি হবে কখন? যখন সদস্য সংখ্যা 5 জন থেকে শুরু করে বেশি হবে। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা করবে, তখনই সেটা ডাকাতি বলে গণ্য হবে। ডাকাতিতে কয়জন লাগবে? 5 জন। 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা করবে, তখন সেটা ডাকাতি বলে গণ্য হবে। পাঁচজনের 5 বা ততোধিক ব্যক্তি যখন একত্রিত হয়ে কোনো স্থানে একত্রিত হয়ে অপর কোনো ব্যক্তিকে মনে করেন তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া তার যে অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তখন সেটা হবে ডাকাতি। ডাকাতিতে ডাকাতরা সম্পত্তি ছিনাইয়া নিতে পারে, আবার তারা এমন ভাব করবে ঘরের ভিতর ঢুকে অস্ত্র ঠেকাইয়া বলবে তোর সম্পত্তি তুই বাইর করিয়ে দে। একটা তারা নিজেরা অনেক প্রফেশনাল ডাকাত আছে, ভালো মানের ডাকাত, তারা এসব হাত দিয়ে ধরে না। অনেক পুলিশ অফিসার আছে হাত দিয়ে ওইটা ধরে না, বলে ওই কনস্টেবল ভাইকে এর সাথে কথা বলেন, ঠিক আছে। এরকম কিছু প্রফেশনাল ডাকাত আছে, তারা নিজের হাত দিয়ে সম্পত্তি ধরবে না, এসে গুলি তারপরে পিস্তল ধরবে ঘরের ভিতরে ঢুকে, অথবা বড় ছুরি ধরবে যে তোর ঘরে যা যা কিছু আছে তুই বার করে দে। এটা কেন বললাম?
ডাকাতির সংজ্ঞাটা এমন যে এই যে ভয়ভীতি দেখাইয়া হয় সম্পত্তি ছিনিয়ে নেবে অথবা সম্পত্তি অর্পণ করার জন্য বাধ্য করবে, সম্পত্তি অর্পণ করার জন্য বাধ্য করবে। 1 থেকে 4 জন লোক যদি থাকে এই কাজটায় তাহলে সেটা হবে দস্যুতা, আর 5 জনের উপরে থাকলে সেটা হবে ডাকাতি। দস্যুতা এবং ডাকাতির সংজ্ঞা একই, শুধু পার্থক্য আছে সংখ্যায় পরিবর্তন। যেটা দস্যুতার সংজ্ঞা সেইটাই ডাকাতির সংজ্ঞা, শুধু আপনি লিখবেন ওখানে 1 থেকে 4 জন, আর ডাকাতিতে হচ্ছে 5 বা ততোধিক। এখন আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, ডাকাতি করা আর ডাকাতির চেষ্টা করা দুইটাই কিন্তু ডাকাতি। আপনি একটা চুরি করলেন, শাস্তি পাইলেন, ধরেন খোলা জায়গায় একটা চুরি করলেন, 379-তে শাস্তি পাইলেন, কিন্তু আপনি চুরি করতে যাইয়া চুরি করতে পারলেন না, তখন কি হবে? 511 ধারা, নতুন ধারা আসবে যে কারাদণ্ডযোগ্য অপরাধ করতে গিয়ে যদি এটা ব্যর্থ হয় নতুন একটা ধারা আসবে। কিন্তু ডাকাতির ক্ষেত্রে আপনি ডাকাতি করলেও 395 ধারা অপরাধ, আর ডাকাতির চেষ্টা করে ডাকাতি করতে পারেন নাই সেটাও ডাকাতি, সেটাও শাস্তিও 395। আপনাকে শোয়াই ফেলানোর জন্য একটা এমসিকিউ দেওয়া হলো, ক খ গ ঘ ও ম 5 বন্ধু মিলে রফিক সাহেবের বাড়িতে ডাকাতি করতে গেল সমস্ত আয়োজন সহকারে। যাওয়ার পরে এখন তারা ঘরে ঢুকলো, একজন ঢুকলো, আরো সবাই ঢুকবে, এর মধ্যে রফিক সাহেব কাশি দিয়ে উঠলো, এমনিতেই তার বাচ্চা কান্না করে উঠলো, রফিক সাহেব জেগে গেল, এমনিতেই নর্মালি জেগে গেল। এখন কি করলো? আপনারা এই ডাকাতি করার জন্য ঢুকছেনও, প্রস্তুতি সবকিছু ঠিক আছে, কিন্তু তারা ঘরের মালিক জেগে উঠছে, তাই আপনারা কি করলেন? ডাকাতি করতে পারলেন না, আপনারা ফিরে আসছেন। সেটাও কিন্তু যে ডাকাতি করছে আপনারটাও সেম ডাকাতি বলেই গণ্য হবে। এটা কিন্তু অন্য অপরাধের মতো না, অন্য অপরাধে কিন্তু এভাবে একই অপরাধ হয় না। আপনি ডাকাতি করতে গেলেন, আয়োজন করে ঘরের ভিতর ঢুকলেন, ঘরের মালিক জেগে উঠল, আপনি চলে আসলেন বের হইয়া, কেউ কাউকে দেখে নাই, কোনো হতাহত হয় নাই, কিছু ডাকাতিও হয় নাই, ঘরের মালিক জেগে উঠছে, আপনি বের হয়ে চলে আসেন, সেটাও কিন্তু আপনি ডাকাতি করেছেন বলে গণ্য হবে। সেটাও কিন্তু 395-395-তে মামলা হবে। ডাকাতি করা আর ডাকাতির চেষ্টা করা দুইটাই সমান অপরাধ, দুইটাই ডাকাতি বলে গণ্য হবে। 390 দস্যুতার সংজ্ঞা, একটা ধারা বাদ দিয়ে আবার 391 ডাকাতির সংজ্ঞা। তাহলে 390-তে দস্যুতার সংজ্ঞা, একটা ধারা বাদ দিয়ে 392-তে দস্যুতার শাস্তি, 392-তে দস্যুতার শাস্তি। দস্যুতার একটা নিকনেম আছে, ডাকনাম আছে, সেটা হচ্ছে ছিনতাই। যেটা ছিনতাই সেইটাই দস্যুতা। ছিনতাইটা কিভাবে করা হয়? হঠাৎ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ এসে ছুরি ধরল অথবা পিস্তল ঠেকাইলো, তোর কাছে যা কিছু আছে দিয়ে দে, নইলে কিন্তু গুলি করে মেরে ফেলবো। তাহলে এই যে হঠাৎ মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখাইয়া আপনার অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নেওয়া হলো, এটাই দস্যুতা। তো দস্যুতা কি শুধুমাত্র দিনে হয়? দস্যুতা তো রাত্রেও হতে পারে। তাই দিনে করলে শাস্তি কম, আর রাজপথে অর্থাৎ মহাসড়কে যদি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আপনি করেন তাহলে তার শাস্তি বেশি। নর্মাল দস্যুতা করলে 10 বছর কারাদণ্ড,
তবে রাজপথে হাইওয়েতে যদি আপনি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত করেন তাহলে তার শাস্তি 14 বছর। 390-তে সংজ্ঞা, 392-তে শাস্তি। আর 393 হচ্ছে দস্যুত অনুষ্ঠানের উদ্যোগ। দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ অর্থাৎ চেষ্টা করা। রাস্তা থেকে একটা ব্রিফকেস নিয়ে এক ভদ্রলোক অর্থাৎ ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে চলে যাচ্ছে। বরিশালের নতুন বাজার এলাকা থেকে একটা লোক ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্রিফকেস ভর্তি করে নিয়ে যাচ্ছে। এখন আপনি একজন দস্যু বা ছিনতাইকারী, আপনি দেখলেন, আপনারা দুই বন্ধু মিলে তার পিছু পিছু নিয়ে হঠাৎ গিয়ে তাকে পিস্তল ঠেকাইলেন যে তোর এই ব্যাগের টাকা সব আমাদেরকে দিয়ে দে। পিস্তল ঠেকানোর পরে হঠাৎ চারপাশ থেকে হঠাৎ লোকজন জড়ো হয়ে গেছে। আপনি তখন পালাই গেলেন, টাকা নিতে পারলেন না, হঠাৎ লোকজন জড়ো হয়ে গেছে। তখন কিন্তু আপনি এই কাজটা সফল হয়নি, আপনি চলে গেলেন। তাহলে দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ, আপনি চেয়েছিলেন তার অস্থাবর সম্পত্তিটা নেওয়ার, কিন্তু হঠাৎ লোকজন আসার কারণে আপনি পারেন নাই, তাহলে আপনি তো চেষ্টা করছিলেন। অর্থাৎ উদ্যোগ বলতে বোঝায় যে অপরাধটা পুরোপুরি সংগঠিত হয় নাই, প্রস্তুতির পরে এবং অপরাধ ঘটার পূর্ব পর্যন্ত যে চেষ্টা। আপনি তাকে পিস্তল ঠেকাইলেন, হঠাৎ চারপাশের লোকজন জড়ো হয়ে গেল, আপনি চলে গেলেন, পারলেন না, কিন্তু আপনি কিন্তু চেষ্টা করেছেন। তো সেই রকম দস্যুতার যদি চেষ্টা করেন তাহলে 393। আর দস্যুতা করলেন, দস্যুতাকালে যদি আপনি ওই লোকটাকে আঘাত করেন তাহলে তখন হবে 394। দস্যুতাকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করলেন, তার শাস্তি হবে 394। কিন্তু আপনি যদি এখন আঘাতটা কি আঘাত, যদি সাধারণ আঘাত করেন তাহলে 323 অথবা 24 আসবে। আর যদি গুরুতর আঘাত করেন তাহলে এই 394 সাথেই 325 অথবা 326 আসবে। ক নামক ব্যক্তি দস্যুতা করাকালে খ নামক ব্যক্তিকে মাথায় আঘাত করে অথবা মস্তক বা মুখমণ্ডলে এমন আঘাত করলো যাতে সে অর্থাৎ এই মুখমণ্ডল বিকৃত হয়ে গেল। তখন কি হবে? এটা গুরুতর আঘাতে যাবে। যদি ছুরি দিয়ে পোজ দেওয়া হয় তাহলে অস্ত্র সহকারে 326-এ যাবে। তাহলে আপনাকে এমসিকিউ দিলে দস্যুতা উল্লেখ করে দেওয়া হবে যে দস্যুতা করাকালে সে এমন আঘাত করলো যাতে অর্থাৎ গুরুতর জখম হয়ে গেল। তাহলে দস্যুতাকালে আঘাত 394, তার সাথে আঘাতের ধরন অনুযায়ী 323, 24, 25, 26 যে কোনো ধারা আসবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে একজন ছিনতাইকারী এসে আপনার সামনে ছুরি বের করে বলল তোর কাছে যা কিছু আছে দিয়ে দে। আপনি একটু গড়িমসি করতেছেন, না দিব না দিব না, আপনিও একটু ওর সাথে বলা বলি ধরছেন, হঠাৎ আপনার পেটে ছুরি ঢুকিয়ে দিল। ঢাকা শহরে কিন্তু এরকম হয়, স্টেপ করে, হ্যাঁ, ছুরি ঢুকিয়ে দিলে আপনি মারা গেলেন। তাহলে প্রথম অবস্থায় এটা দস্যুতা ছিল, কিন্তু আপনি দস্যুতা করতে গিয়ে যদি খুন হয়ে যায় অর্থাৎ কাউকে যদি হত্যা অর্থাৎ মারা যায় তখন কিন্তু এটা আর দস্যুতা থাকবে না, সেটা তখন খুন হয়ে যাবে। খুনের শাস্তি 302 আসবে। আপনাকে এমসিকিউ দিলে এমনভাবে সাজিয়ে দেওয়া হবে
যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির সামনে গিয়ে অর্থাৎ ছিনতাই করার উদ্দেশ্যে তাকে অস্ত্র ঠেকায় অথবা ছুরি দিয়ে পোজ দেয়, পোজ দিয়ে গুরুতর আঘাত, গুরুতর জখম করে, ছুরি দিয়ে পোজ দিয়ে গুরুতর জখম করে। তাহলে দস্যুতাকালে কি করলো? সে আঘাত দিল কি? গুরুতর আঘাত। তাহলে আসবে 394, 326। তাহলে কি বলছে? গুরুতর জখম করে। এইটুকু বলার পর আরেকটু লেজ লাগিয়ে দেবে এবং কিছু সময় পর সেই লোকটা মারা যায়। তখন কিন্তু আর এই 394, 326 কিছু আসবে না। তা আপনি ওই প্রথমে গুরুতর জখম দেখেই কিন্তু আপনি এই ধারাগুলো নিয়ে আসবেন। সো বি কেয়ারফুল। যখনই বড় অপরাধ সংগঠিত হবে তখন আর ছোট ধারাগুলো আসবে না। যখন কেউ মারা যাবে অর্থাৎ ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে পিটিয়ে জখম করে, লাঠি দিয়ে পিটিয়ে, অনেক সময় পিটিয়ে পিটিয়ে জখম করে, তাহলে কত আসবে? 326 যদি গুরুতর হয়ে যায়। জখম করার কিছু সময় পর লোকটি মারা যায়, তখন কিন্তু এই আঘাতের কোনো ধারা আসবে না। যখনই বলবে মারা যায় সাথে সাথে এটা চলে যাবে খুন, খুনের শাস্তি 302। দস্যুতাকালে যদি কেউ আঘাত করে 394, আঘাতের ধরন অনুযায়ী 323, 24, 25, 26 আসবে। আর যদি খুন হয়ে যায় তখন 302 হবে, আর কিন্তু 34 ধারা আসবে। 34 আসবে কেন? দস্যুতায় কমপক্ষে কয়জন? 4 জন সদস্য। ওখানে উল্লেখ আসবে 2 বন্ধু অথবা 3 বন্ধু। যখনই 2 বা ততোধিক লোক একই ইন্টেনশন একটি কাজ করে তখন 34 ধারা আসবে। তাহলে দস্যুতাকালে আঘাত করলে 394, আর আঘাতের ধরন অনুযায়ী ধারা। আর যদি দস্যুতাকালে খুন করে ফেলে তাহলে 302/34। প্রিন্স হৃদয়, তুমি একটা প্রশ্নের অ্যান্সার লিখে দাও কমেন্টে। মনে করো কেউ একজন দস্যুতা করার সময় একটা লোককে গুরুতর আঘাত করে তার সম্পত্তি চুরি করে নিয়ে যায়, এক্ষেত্রে কোন কোন ধারা হবে? আর এমএসটি রিপা আক্তার, আপনি কমেন্ট করেন ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তি উপরে দস্যুতা করার সময় ছুরি দিয়ে পেটে স্টেপ করে, স্টেপ করার কিছু সময় পরে এই লোকটা মারা যায়। অথবা ক খ 2 বন্ধু গ নামক ব্যক্তির উপর দস্যুতা করার সময় তাকে ছুরি দিয়ে স্টেপ করে এবং কিছু সময় পর লোকটা মারা যায়। এক্ষেত্রে ক খ এর শাস্তি কত ধারায় হবে? এই 2 জনের প্রশ্নের অ্যান্সারটাই কমেন্ট বক্সে লেখেন, সবাই দেখবে। দস্যুতার পার্ট আমরা ক্লিয়ার করলাম। 390-তে সংজ্ঞা, 392-তে শাস্তি। কেউ যদি দস্যুতার চেষ্টা করে কিন্তু দস্যুতাটা সম্পূর্ণ না করতে পারে, এই উদ্যোগের শাস্তি 393। আর দস্যুতাকালে যদি আঘাত করে 394, আর গুরুতর নাকি সাধারণ আঘাত সেই অনুযায়ী 23, 24, 25, 26 আসবে। আশা করি এই দস্যুতার বিষয়টা আর আপনারা ভুলবেন না। এখন আমরা একটু ডাকাতির মধ্যে প্রবেশ করব। আমরা একটা বাড়িতে ডাকাতি করব, তারপরে আমরা সেখান থেকে ক্লাস শেষ করে দেব। এখন একটা ডাকাতি কিভাবে হতে পারে চিন্তা করেন তো। লোক লাগবে কয়জন? কমপক্ষে 5 জন। এখন আমরা একটা ডাকাতি করতে হলে আমাদের এই লোকগুলো এক জায়গায় তো বসতে হবে। মনে করেন একটা ভালো সন্ধান পাইছি,
অমুক বাড়িতে অনেক অর্থ সম্পদ সোনা দানা আছে, এখন সোনার দাম অনেক বেশি, তাহলে আমরা এই বাড়িতে ডাকাতি করব। এখন 5 বন্ধুতে এক জায়গায় হতে হবে, প্রথমে কি সমবেত হইতে হবে। ধরেন আমরা 10 বন্ধু সমবেত হইলাম, হওয়ার পরে এর ভিতর 2 জনে বলতেছে না আমার ইচ্ছা করে না, রিস্ক মনে হয়, 2 জনে বাদ, কাটছাট করে আমরা 8 জন হইলাম। এবার ডাকাতের দলভুক্ত হইলাম আমরা 8 জন। প্রথমে সমবেত হইলাম, এক জায়গায় মিটিং করলাম, পরে 2 জন বলল না থাকবে না, বাকি 8 জন আমরা দলভুক্ত হইলাম। এবার কি, এবারে আমরা প্রস্তুতি নিলাম, তুমি কি কি নেবা, তুমি কোন ভূমিকা রাখবা। আমার কাছে পিস্তল আছে, তোমার কাছে কি আছে, রামদা আছে, তোমার কাছে কি আছে, ভালো মানের গরু জবাই করার ছোরা আছে। যে যার মতো একটা প্রস্তুতি নিলাম। তা একটা নিতে পারি মারাত্মক অস্ত্র সহকারে প্রস্তুতি, আর একটা এমন কিছু সাথে নিলাম যাতে বাধা দিলেই মৃত্যু বা গুরুতর জখম ঘটাইতে পারি। তাহলে প্রথমে সমবেত হইলাম এক জায়গায় 402 ধারা। এবার কিছু লোক ডিনাই করলো যে না আমরা ডাকাতি করবো না, আমার ভালো লাগতেছে না, রিস্ক মনে হয়। কিছু লোক বাদ যাই, দলভুক্ত কে কে আর কি নাম লেখাইলাম, দলভুক্ত হইলাম 400 ধারায়। 402-তে সমবেত হইলাম, 400-তে দলভুক্ত হইলাম। এবারে প্রস্তুতি নিলাম 400-র আগে কত, 399 প্রস্তুতি। এবার অস্ত্র সহকারে প্রস্তুতি নিলাম 398। এবার এমনভাবে প্রস্তুতি নিলাম যাতে বাধা দিলে মৃত্যু অথবা গুরুতর জখম ঘটাইতে পারি 397। আর এইবার ডাকাতি করলাম 395, আর ডাকাতি করার সময় খুন করে ফেললাম 396। তাহলে 402 প্রথমে এক জায়গায় সমবেত হইলাম ডাকাতির উদ্দেশ্যে। এবার 400 ধারা, ডাকাতদের দলভুক্ত হইলাম, নাম লিস্ট করলাম কে কে ডাকাতি করব। 400-র আগে কত, 399। এবার ডাকাতির প্রস্তুতি নিলাম, কে কোনটা কি কি অস্ত্র শস্ত্র নিয়ে আমরা যাব কিভাবে। এবার 399, 399-এর আগে আছে কি 398, অস্ত্র সহকারে অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করব। এবার 398-এর আগে আছে কত, 397, মৃত্যু বা গুরুতর জখমের প্রস্তুতি নিয়ে ডাকাতি করতে যাব 397। এবার যাইয়া ডাকাতি করার সময় খুন করে ফেললাম 396, আর ডাকাতি করার শাস্তি 395। এরকম ভাবে একটা ডাকাতি হবে। 391, ডাকাতি কাকে বলে। যেটা দস্যুতার সংজ্ঞা সেটাই ডাকাতির সংজ্ঞা। তবে দস্যুতাতে লোক লাগবে 1 থেকে 4 জন, আর ডাকাতিতে লোক লাগবে সর্বনিম্ন 5 জন। দস্যুতাতেও এই অস্থাবর সম্পত্তি তাৎক্ষণিক ভয় দেখাইয়া ছিনিয়ে নেওয়া হয়, ডাকাতিতেও অস্থাবর সম্পত্তি তাৎক্ষণিকভাবে ভয় দেখাইয়ে ছিনিয়ে নেওয়া হয়। বোঝা গেছে? তাহলে চুরি, ডাকাতি, দস্যুতা, এই 3টা অপরাধী একটি অপরটির ভিন্ন রূপ, এরকম একটা প্রশ্ন হতে পারে। চুরি, ডাকাতি, দস্যুতা এই অপরাধগুলো একটি অপরটির ভিন্ন রূপ, তা আলোচনা করুন, ব্যাখ্যা করুন। তাহলে কি লিখবেন? চুরিতেও অস্থাবর সম্পত্তি নেওয়া হয়, দস্যুতায়ও অস্থাবর সম্পত্তি নেওয়া হয়, ডাকাতিতেও অস্থাবর সম্পত্তি নেওয়া হয়। চুরি চুপি চুপি হতে পারে, কিন্তু দস্যুতা বা ডাকাতি এটা কিন্তু আপনার সামনাসামনি হতে হবে।
চুরিতে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, দস্যুতায় 1 থেকে 4 জন, ডাকাতিতে 5 জন বা ততোধিক সংখ্যা হতে হবে। তাই যেহেতু তিনোটাতেই অস্থাবর সম্পত্তি নেওয়া হয় এবং কি বিনা অনুমতিতে বা ভয় দেখাই সম্পত্তি নেওয়া হয়, তাই তিনোটা অপরাধ একটি অপরটির ভিন্ন রূপ। তাহলে ডাকাতি 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু ভয় অথবা গুরুতর জখমের ভয় দেখাইয়া তার সম্পত্তি যদি নিয়ে নেয়, তাহলে সেটা হবে ডাকাতি। তাহলে 391 ডাকাতির সংজ্ঞা, 395 ডাকাতির শাস্তি। তাহলে ডাকাতির শাস্তি 395 কেমনে মনে রাখবেন? ডাকাতিতে সর্বনিম্ন লোক লাগে 5 জন, তাই 395 শেষে আছে 5, 3, 9, 5, 395 শেষে আছে 5, তাই যেহেতু ডাকাতিতে লাগে 5 জন, তাই ডাকাতির শাস্তি হচ্ছে 395 ধারা। এখন খুন সহকারে ডাকাতি। ডাকাতি করতে গেলেন 5 জনে, কিন্তু খুন করলো 1 জনে, এই খুনের শাস্তি কয়জনে পাবে? 5 জন ডাকাতি করতে গেলেন, 1 জন হেড, সে হচ্ছে লিডার, সে কমান্ড দিয়ে শোনো এরকম এরকম করবা। ডাকাতদের কিন্তু একটা থাকে, ধর্ম থাকে এবং কিছু রুলস থাকে। এমন একটা বাড়িতে ডাকাতি করতে গেল যেখানে বলছে আজকে কিন্তু কোনো খুন করা যাবে না, যতই পরিস্থিতি যাই হোক, আমরা নর্মালি ভয়ভীতি দেখাই ডাকাতি করে চলে আসবো। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে লিডারের কথা অমান্য করে একজনে হঠাৎ গুলি চালাই বসলো বা এমনভাবে ছুরি ঢুকাই দিল, লোক মারা গেল। এখন লিডার বলবে ইওর অনার, কোর্টে উঠে বলবে ইওর অনার, আমাদের ডাকাতি একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী আজকে ছিল, আমি সবাইকে বলে দিছি যে আজকে কোনো খুন করা যাবে না, কাউকে মারা যাবে না, কিন্তু আমার এই দলের লোক ভুল করে ছুরি চালাইছে, মারা গেছে। লিডার কি শাস্তি হতে ক্ষমা পাবে? এজন্য 396 ধারাটা আমাদের একটু বুঝতে হবে। অর্থাৎ একটা ডাকাতি হয়েছিল, সেই ডাকাতি করার সময় একটা খুন হয়েছিল, খুনটা কে করছে? এই ডাকাতদের মধ্যে যে কোনো একজন। তাহলে খুনের শাস্তি কত? 302। কিন্তু এই একমাত্র 396 ধারা খুন সহকারে ডাকাতি, অর্থাৎ খুন হয়েছে, তবুও 302 ধারা এখানে আসবে না। দস্যুতা করতে গিয়ে খুন করলো, সেখানে কিন্তু 302 আসবে, কিন্তু ডাকাতি করতে গিয়ে যদি খুন করে ফেলে সেখানে কিন্তু 302 আসবে না। খুব ভালো করে এটা আপনারা জেনে রাখেন, অনেকে ভুলে 302 ধারা দিবেন। একমাত্র এই একটা ধারা যেখানে খুন হইলেও খুনের ধারা আসবে না, খুন সহকারে ডাকাতি আসবে 396। এবং একজনে যদি খুন করে সবাই কিন্তু একই শাস্তি পাবে। তাহলে খুন সহকারে দস্যুতা করাকালে যদি খুন হয় তাহলে কি হবে? দস্যুতা করাকালে খুন হইলে 302 34। এই যে এমএসটি রিপা আক্তার, আপনাকে আমি বলছিলাম যে একটা লোক দস্যুতা করাকালে খুন করে ফেললো, 2 বন্ধু অন্য একটা লোককে খুন করে ফেলছে, এটার শাস্তি আপনি 394 কেমনে দিলেন? আমি বারবার বলছি, যখন বড় অপরাধ খুন হয়ে যাবে তখন আর ছোট ধারা আসবে না। আপনি তারপরে 394 কেন দিলেন? 394 কখন আসবে? যখন আঘাত করা হবে, মারা যায়নি। আর যখনই মারা যাবে তখন ওখানে 302 যখন আসবে তখন কিন্তু অন্য কোনো ধারা আসবে না।
আপনি মাঠে প্যারেড করতেছেন, কন্টিনজেন্ট গুলা সবাই দাঁড়াইলো, মনে করেন 4টে কন্টিনজেন্ট, সেখানে মেজর সবাইকে কি করলো, দাঁড় করাইলো। তারপর ফোর্থ সুবেদার এসআইএবি আসলো, মেজর এসআইএবি কে সালাম দিল। এখানেই শেষ নাই, এরপরে আড়াই স্যার আসবে, তাকেও সালাম দেবে। কিন্তু আড়াই স্যারের পরে যখন কমান্ডেন্ট স্যার এসে যাবে বা এসপি স্যারে এসে যাবে, তাকে সালামি দেওয়ার পর তারপরে কিন্তু আর কাউকে সালামি দেওয়ার, অর্থাৎ বড় স্যার যখন আসবে তখন আর ছোটদের কিন্তু আর ভ্যালু নাই। মনে করেন এসপি স্যার আসছে, পুলিশ সুপার স্যার আসছে, তাকে আপনি সালাম দেন। এই পুলিশ সুপার স্যারের পরে আড়াই স্যার আসছে, আড়াই স্যার কি আর সালাম পাবে? আড়াই স্যার কিন্তু আর সালাম পাবে না। 302 ধারা আসলে তারপর সেটা গুরুতর আঘাত ছিল না সাধারণ আঘাত ছিল, আর কোনো ধারা আসবে না। দস্যুতাকালে খুন করলে 302 আসবে, কিন্তু ডাকাতিকালে খুন করলে 302 আসবে না, এটা আসবে 396। এটা একটা স্বতন্ত্র ধারা। 396 ধারায় ডাকাতিও হবে, খুনও হবে, দুইটারই শাস্তি। আমরা ডাকাতির শাস্তি পেয়েছি 395। তাহলে এমন যদি প্রশ্ন দেয় যে 5 বন্ধু মিলে ডাকাতি করলো এবং ডাকাতি করার সময় একজনকে খুন করলো, তাহলে কয়টা ধারা আসতে পারে? ওই যে ডাকাতি করলো, আপনি তো 95 ধারা দিবেন, 395 ডাকাতির শাস্তি। আবার খুন করলো, তাহলে 396। কিন্তু এই যে ডাকাতি করাকালে যখন খুন হয়ে যাবে তখন শুধুমাত্র একটি ধারা আসবে, 396। কারণ এই ধারাটার নাম কি? খুন সহকারে ডাকাতি, অর্থাৎ ডাকাতিও হবে খুনও হবে এই একটা ধারায়। এটা কিন্তু আপনারা অনেকে গোলাই ফেলবেন। 396-তে ডাকাতিও হবে খুনও হবে, দুইটা শাস্তিই একটা ধারা। এখন যদি কোনো অস্ত্র দিয়ে খুন করে তাহলে আবার ওই 398-তে যাবে, অস্ত্র সজ্জিত ছিল। কিন্তু আলাদা করে ডাকাতির শাস্তি হবে না। ডাকাতি প্লাস খুন একটা ধারা, খুন সহকারে ডাকাতি 396। নর্মাল একটা ডাকাতি, 5 জনে আসলো, ডাকাতি করলো, অর্থাৎ গৃহের মালিককে বেঁধে রেখে তারা ডাকাতি করলো, চলে গেল, নর্মাল ডাকাতির শাস্তি 395। যখনই একটা মার্ডার হয়ে যাবে তখন 396। এরপর আছে 397-98। কেউ যাইয়েন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ, অর্থাৎ এমনভাবে রেডি হয়ে গেছে যে বাধা দিলেই হয় তাকে মেরে ফেলবে বা গুরুতর আঘাত করে ফেলবে, এরকম রেডি হয়ে গেলে 397। আর একটা হচ্ছে 398, এবার গেছে অস্ত্রে সজ্জিত হয়ে, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি ডাকাতি বা দস্যুতা করতে যায় তখন 398। অর্থাৎ 397 হচ্ছে ডাকাতি করার সময়, অর্থাৎ এমন যদি তারা প্রস্তুত থাকে যে ডাকাতি করার সময় বাধা দিলে তারা মৃত্যু ঘটাবে অথবা আঘাত করবে, তাহলে 397। আর ডাকাতি বা দস্যুতার প্রস্তুতি অর্থাৎ উদ্যোগ করাকালে যদি অস্ত্রে সজ্জিত থাকে তখন 398। আর 399 ডাকাতির প্রস্তুতি। আপনারা 10 জন লোক এক বাসায় ডাকাতি করবেন, সবাই যার যার যা কিছু আছে নিয়ে এসে এক জায়গায় অবস্থান করতেছেন, ডাকাতি এখনো করেন নাই, বা যে বাড়িতে ডাকাতি করবেন সে বাড়িতে যান নাই এখনো, মনে করেন গাড়িতে করে যাচ্ছেন, অথবা আরেকটু সামনে সেই বাড়িটা আরেকটু পিছনে এসে, অর্থাৎ বাড়ির পৌঁছানোর আগে একটা চার দোকানে চা খাচ্ছেন, সবাই ডাকাতির প্রস্তুত আপনারা,
একটু পরেই ডাকাতি করতে যাবেন। এই অবস্থায় যদি ধরা পড়েন, অর্থাৎ আপনারা 10 জন ডাকাতি করার জন্য প্রস্তুত, এখনো স্পটে যান নাই, হঠাৎ পুলিশ অফিসার ওই যে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের কথা জানতে পারছে। কত ধারায় জানতে পারলো? 149 ধারায় জানতে পারছে, 150 ঊর্ধ্বতনকে জানাইছে, তারপর 151-তে এসে আপনাদের বিনা পাওনায় গ্রেপ্তার করবে। কেন? তারা জানতে পারছে অমুক জায়গায় 10 জন লোক একটু পরেই ডাকাতি করবে, ওরা পুরো প্রস্তুতি নিয়ে আছে। তো আপনি ডাকাতি করার আগেই যদি ধরা খেয়ে যান, তখন আসবে শুধুমাত্র 399। এবার 400 ধারা, আপনি যদি ডাকাতের দলভুক্ত হন 400 ধারা, আর একটা ধারা 401 আছে, সেটা হচ্ছে চোরদের যদি দলভুক্ত হন 401, আর 402 হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া। তাহলে 402 পড়ছিলাম এক জায়গায় সমবেত হওয়া, 400 ধারায় পড়ছিলাম ডাকাতের দলভুক্ত হওয়া। দলভুক্ত, এবার নাম লেখাইছেন, এবারে প্রস্তুতি নেছেন, সেই অবস্থায় ধরা খাইলে 399। অস্ত্র সহকারে প্রস্তুতি নেছেন, সেই অবস্থায় ধরা খাইলে 398। আর ডাকাতি করার সময় যদি এমনভাবে তৈরি থাকেন যাতে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটাবেন, তাহলে 397। ডাকাতির সময় যদি খুন করে বসলেন, তাহলে 396। আর ডাকাতি, নর্মাল ডাকাতি করলেন 395। তাহলে 390 থেকে 402 আজকের ক্লাস। আপনাদের কার কোন ধারায় সমস্যা আছে বা এখনো বুঝতে পারেন নাই, সবাই কমেন্ট করেন। আমি একটু 2 মিনিটের মধ্যে এটা রিভিশন দিচ্ছি। আমাদের একটা নতুন, একটা ভালো, ব্রিলিয়ান্ট, মেধাবী, সুন্দর, ভালো মনের একটা মেয়ে যুক্ত হয়েছে আজকে, দীপা নামের মেয়েটা। দীপা, তুমি যদি ক্লাসে থেকে থাকো, তুমি আজকের ক্লাসটা এই পর্যন্ত কিছু বুঝতে পারছো কিনা একটা কমেন্ট করো, অথবা কোনো ধারায় সমস্যা থাকলে কমেন্ট করো। প্রিন্স হৃদয়কে একটা অনেক ভরসা করে একটা কমেন্ট করতে দিছিলাম, তো প্রিন্স হৃদয় সেটা পারে নাই। রিপা আক্তার আজকে পারে নাই, প্রিন্স হৃদয় পারে নাই। আপনাদের আরো মনোযোগী হতে হবে। 390 ধারা দস্যুতা। এই দস্যুতাটা কিন্তু নিজে নিজে হয় না, অর্থাৎ অন্য একটা অপরাধ থেকে তার জন্ম, 2টা অপরাধ থেকে তার জন্ম হতে পারে। হয় চুরি থেকে দস্যুতা হবে, নইলে বলপূর্বক গ্রহণ থেকে দস্যুতা হবে। চুরি করতে গেলেন, চুরি করতেছেন, চুরি করা, ঘরের মালিক জেগে উঠলো, বাধা দিল, আপনি তাকে আঘাত করলেন। এই চুরি করার সময় যখনই আপনি আঘাত করবেন, তখন কিন্তু সেটা আর চুরি থাকবে না, সেটা হয়ে যাবে দস্যুতা। এই একটা। বলপূর্বক গ্রহণ, অর্থাৎ জোর করে কারো কাছ থেকে কিছু নেবেন, সেইটা যখন আপনি তার সামনাসামনি থেকে জোর করে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু সেটা বলপূর্বক গ্রহণ থাকবে না, সেটা হয়ে যাবে দস্যুতা। অর্থাৎ আপনি যখন সামনে উপস্থিত থাকবেন। আর দূরে থেকে ফোনে ফোনে যদি কিছু আদায় করেন, সেটা হবে বলপূর্বক গ্রহণ। আর যদি সামনে থেকে আদায় করেন, সেটা হবে দস্যুতা। তাহলে চুরি থেকে দস্যুতা, চুরিকালে আঘাত করলে হবে। বলপূর্বক গ্রহণ থেকে দস্যুতা কখন হবে? যখন অপরাধী ভিকটিমের সামনে উপস্থিত থেকে এটা করবে। দস্যুতার সংজ্ঞা 390, সদস্য সংখ্যা 1 থেকে সর্বোচ্চ
4 জন। এবার এই দস্যুতাই কখন ডাকাতিতে পরিণত হবে? যখন 5 জন বা তার বেশি লোক থাকবে। তাহলে দস্যুতার পরেই তো ডাকাতির অবস্থান। তাহলে দস্যুতা যদি 390-তে সংজ্ঞা হয়, তারপরেই ডাকাতির সংজ্ঞা হবে 391। 90-এর পরে কত? 91। আগে চুরি, তাই চুরির সংজ্ঞা আগে পড়ে আসছে 78। তা এরপরে হচ্ছে কি দস্যুতা 90। এই দস্যুতার পরে হচ্ছে ডাকাতি। তাই দস্যুতা যদি 390 হয়, এর পরেই ডাকাতি, তাই এরপরে ডাকাতির সংজ্ঞা হবে 391। সংজ্ঞার পরেই শাস্তি শুরু হবে। আগে দস্যুতার সংজ্ঞা হয়েছে, তাই এখন আগে দস্যুতার শাস্তি হবে। পরে ডাকাতির সংজ্ঞা হয়েছে, তাই ডাকাতির শাস্তি হবে দস্যুতার শাস্তির পরে। বোঝার চেষ্টা করেন, আগে দস্যুতার সংজ্ঞা হয়েছে, এরপরে সংজ্ঞা হয়েছে ডাকাতির। 90-তে দস্যুতার সংজ্ঞা, 91-তে ডাকাতির। তাহলে আগে দস্যুতার সংজ্ঞা, তাই শাস্তিও আগে আসবে, দস্যুতার শাস্তিগুলো আগে আসবে। দস্যুতার শাস্তি যখন শেষ, এরপরে আসবে ডাকাতির শাস্তি। সংজ্ঞা দুইটা আমরা একসাথে দিয়ে দেব, 390, 91। আগে দস্যুতা, তাই 390-তে দস্যুতার সংজ্ঞা, 391 ডাকাতির সংজ্ঞা। এরপর শাস্তি শুরু হবে। আগে কার শাস্তি হবে? ওই যে দস্যুতা, যেহেতু আগে দস্যুতার শাস্তি 92, 93, 94। এই 94 পর্যন্ত দস্যুতার শাস্তি শেষ হবে। এরপর 95 থেকে ডাকাতির শাস্তি শুরু হবে। তাই দস্যুতার সংজ্ঞা 90, শাস্তি 92, 93, 94। এরপরে ডাকাতির শাস্তি শুরু, তাই ডাকাতির শাস্তি 95, খুন সহকারে ডাকাতি 96, মৃত্যু বা গুরুতর জখমের উদ্যোগ সহকারে 97, অস্ত্রে সজ্জিত অবস্থায় থাকলে 398। আর একটা ডাকাতির প্রস্তুতি 399, ডাকাতির দলভুক্ত হওয়া 400, 402 হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া। আজকের ক্লাসের লাস্ট একটা ক্রিটিক্যাল প্রশ্ন। এই আজকের ক্লাসের মধ্য দিয়ে একটা প্রশ্ন করব, ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা সবাই অ্যান্সার করে যাবেন, যে যা পারেন, যা বুঝছেন অ্যান্সার করে যাবেন। আজকের ক্লাস থেকে আমি একটা প্রশ্ন করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রশ্নের উত্তর করবেন, ক্লাস শেষ। সবাই কি রেডি? সবাই কি বুঝতে পারছেন? আমার কাছে আসলো না কমেন্ট। রিপা আক্তার কমেন্ট করেছিল দস্যুতে গেলে খুন করছে। দস্যুতাও যেহেতু অপরাধ, 302 আসবে, ঠিক আছে। দস্যুতাও তো অপরাধ করছে, দস্যুতার আলাদা শাস্তি হবে কিনা? মনে করেন দস্যুতার শাস্তি কত, 2 বছর, 5 বছর, যাই হোক, কিন্তু খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। তো একজন লোক খুন করছে, মনে করেন তার মৃত্যুদণ্ড হইল, এর সাথে আর কি শাস্তি দেবে? মৃত্যুদণ্ডের পরে আর কোনো শাস্তি আছে? তো এই জন্য বড় শাস্তি যখন দেওয়া হয়, তখন ছোটগুলো আর দরকার পড়ে না। প্রত্যেকে একটা করতেছি, প্রশ্ন করতেছি। ক খ গ ঘ উম চ 6 জন বন্ধু। ছয়জন বন্ধু তাদের প্রতিবেশী ধনাঢ্য ব্যক্তি বিদেশ ফেরত
জামান সাহেবের বাড়িতে ডাকাতি করার একটা প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী রাত 11টার সময় এই 6 বন্ধু জামান সাহেবের বাড়িতে প্রবেশ করে ডাকাতি সংগঠিত করতেছিল। এমত অবস্থায় জামান সাহেবের স্ত্রী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে জেগে ওঠে। পরে স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে জামান সাহেব জেগে উঠে তিনি ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করে। এই 6 বন্ধু ডাকাতদের মধ্যে একজন বন্ধু তার হাতে থাকা ছোরা দিয়ে জামান সাহেবের পেটে ছোরা ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরে জামান সাহেব ঘটনাস্থলে মারা যায় এবং ডাকাতরা ডাকাতি করে পালিয়ে আসে। এক্ষেত্রে ডাকাতদের শাস্তি বা অপরাধ বর্ণনা করুন। তাদের শাস্তি কত ধারায় হবে? আপনারা দেখি সবাই যে যা পারেন, যার যা কিছু আছে তাই নিয়ে যে যা পারেন সেইভাবে একটু কমেন্ট করেন। একটা বড় প্রশ্ন যদি হয়, উই হ্যাভ টু ফাইন্ড দ্য জিস্ট। আমাদের মেইন কথাটা খুঁজতে হবে যে অপরাধটা কি হয়েছে। এখানে একটা ডাকাতি হয়েছে, বোঝা যায় কিনা উল্লেখ করে দিয়েছে। তাহলে ডাকাতির শাস্তি কোন থেকে কোন পর্যন্ত? আমি যে বললাম এত সময় যে দস্যুতা আগে, তাই দস্যুতার শাস্তি শেষ হওয়ার পরে ডাকাতির শাস্তি শুরু। ঠিক আছে, তাহলে ডাকাতির শাস্তি 95 থেকে 402 পর্যন্ত আছে। এখন আপনার এখানে কি অপরাধ হয়েছে আপনি ফাইন্ড করেন, খুঁজে তারপর অ্যান্সারটা করেন। প্রত্যেকে অ্যান্সার করেন। না একটু আছে ওটা আগের মানে। প্রত্যেকে একটু কমেন্ট করেন, এখন কমেন্ট করেন। সুব্রত কুমার দাদা কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই একটু কমেন্ট। আমিনুল হক শাকিল, হি ইজ দ্য ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট। যারা কমেন্ট করতেছেন না তারা আমিনুল হক শাকিলের কমেন্ট একটু দেখেন। দীপা রয়, যারা 396 কমেন্ট করতেছেন, প্রিন্স হৃদয় তুমি কমেন্ট করো, আমি দেখব। তাহলে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনাদের ভুলটা আমি ভাঙাই দেই। এখানে একটা ডাকাতি হয়েছে, ডাকাতি করাকালে খুন হয়েছে, তাহলে নর্মাল ডাকাতির শাস্তি 395। যেহেতু খুন সহকারে ডাকাতি হয়েছে তাই 395 আসার কোনো সুযোগ নাই, এটা বাদ। এরপরে আর কি কি থাকে? 396 খুন সহকারে ডাকাতি, তাই 396 আসবে। তাহলে এই যে খুন করলো তার হাতে তো একটা অস্ত্র ছিল, ওই যে ছুরি দিয়ে খুন করলো। তাহলে এই যে অস্ত্রটা ছিল এইটার একটা ধারা আছে না? 398 আছে না? এবং 397-তে কি বলছে? যে মৃত্যু বা গুরুতর আঘাতের প্রস্তুতি লইয়া। তাহলে কত, যারা শুধুমাত্র 396 দিয়েছেন তারা পাবেন 2 মার্ক, আর যারা 300, এখন এখানে 6 বন্ধু, 2 বা ততোধিক ব্যক্তি যদি একই অভিপ্রায় নিয়ে একটা কাজ করে সেখানে 34 ধারা আসবে, 34। তাহলে ধারাগুলো আসবে, প্রথমে খুন সহকারে ডাকাতি 396, তারপরে আসবে 397, তারপর অস্ত্র সহকারে ছিল 398, আর আসবে 34। যারা এই 4টা ধারা দেবেন তারা 4 থেকে 4.5 মার্ক পাবেন, কমপক্ষে 4.5 মার্ক পাবেন 5-এর মধ্যে।
এজন্য উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ কখনোই এক্সামিনার আপনাকে একটা ধারা থেকে প্রশ্ন করবে না, আপনাকে বুঝতে হবে যেখানে আরও ধারা আসবে, তখন সেই কানেক্টেড ধারাগুলো আমাদের খুঁজে বের করে এনে বসাতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন, পড়ালেখার প্রতি ভালোবাসা রাখেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। শুভরাত্রি।